নতুনের মতো উজ্জ্বলতা, নতুন গ্রিন অ্যাডভান্সড পাউডার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তীর্থের কাক হয়ে যারা অপেক্ষা করেছিলেন এটা আমাদেরই গল্প নাটকের 34 নম্বর পর্বের জন্য অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ খুব শীঘ্রই রিলিজ পাবে এটা আমাদেরই গল্প নাটকের 35 নম্বর পর্ব। এটা আমাদেরই গল্প নাটকের 35 নম্বর পর্বটি আপনারা আগামী বুধবার মার্চের 4 তারিখে দুপুর 12টায় দেখতে পারবেন। যাই হোক, এখন আপনারা আমার লেখা এটা আমাদেরই গল্প শিরোনামের একটি স্টোরি শুনবেন। পুরনো তিনতলা বাড়িটায় অদ্ভুত এক নীরবতা। পরিবারের ভেতরের দূরত্ব যেন চোখে দেখা যায়। সম্পত্তি, কাগজপত্র আর ভুল বোঝাবুঝির ঝড়ে দুই ভাই সামির ও ফাহাদ দুজনেই ক্লান্ত। হঠাৎ বাবার মুখে সত্য প্রকাশ পায়। বাড়ি অনেক আগেই দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তবে শর্ত ছিল একসাথে থাকার। এই কথা শুনে সবাই স্তব্ধ। ঠিক তখনই নতুন বিপদ, ব্যাংকের নোটিশ। সামিরের গোপন ঋণের বিষয়টি সামনে আসে। সম্পর্ক জোড়া লাগার আগেই নতুন ঝড় শুরু হয়। শেষ দৃশ্যে দেখা যায় এক অচেনা আতঙ্ক সামিরের চোখে। সামির অস্বীকার করে বন্ধু রিয়াদের সাথে ব্যবসা শুরু করে ব্যাংক লোন নিয়েছিল, কিন্তু ব্যবসা ভেস্তে যায় আর ঋণের কিস্তি বাকি পড়ে। সায়রা নিজেকে প্রতারিত মনে করে। তার অভিযোগ স্বামী তাকে বিশ্বাস করেনি। ফাহাদ এগিয়ে এসে ভাইকে সাহস দেয়। বাবা কঠিন শর্ত দেন, এখন থেকে কোনো গোপন সিদ্ধান্ত নয়। হঠাৎ রিয়াদ ফিরে আসে, দাবি করে সে টাকা নিয়ে পালায়নি, বরং তাকে ফাঁসানো হয়েছে। রাতে দেখা যায় সায়রা গোপনে ফোনে কারো সাথে কথা বলছে। তার কণ্ঠে ভয়। রিয়াদ জানায় ব্যবসার আসল অর্থ আত্মসাৎ করেছে তৃতীয় এক ব্যক্তি, যার সাথে সামিরের খুব কাছের কারো যোগাযোগ ছিল। পরিবারের মধ্যে সন্দেহ বাড়ে। সায়রা অস্বস্তিতে থাকে। ফাহাদ চুপচাপ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। এক রাতে ফাহাদ দেখতে পায় সায়রা কারো সাথে দেখা করতে বাইরে যাচ্ছে। দূর থেকে অনুসরণ করে সে। অন্ধকার গলিতে সায়রা এক লোকের হাতে কিছু কাগজ তুলে দেয়। লোকটি বলে, সব ঠিকঠাক হয়ে যাবে, শুধু কাউকে কিছু বলো না। ফাহাদ স্তব্ধ। পরদিন ফাহাদ সরাসরি সায়রাকে প্রশ্ন করে। সায়রা কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে রিয়াদের এক আত্মীয় তাকে ব্ল্যাকমেইল করছিল। পুরনো একটি ভুলের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেছিল। সামিরকে রক্ষা করতেই সে চুপ ছিল। এই কথা শুনে সামির ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার সন্দেহের সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে। রিয়াদ প্রমাণ দেয় ব্যাংকের টাকা আসলে অন্য অ্যাকাউন্টে গেছে। সবাই মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষে পরিবার একসাথে বসে। একদিন একই টেবিলে হাসি। সামির ও ফাহাদ একসাথে ছোট পরিসরে নতুন ব্যবসা শুরু করে। এইবার কোনো গোপনীয়তা নেই, সব সিদ্ধান্ত আলোচনায়। সায়রা ও মেহেরিন ধীরে ধীরে কাছাকাছি আসে। বাড়িতে আবার প্রাণ ফিরে আসে। হাসান সাহেব বলেন, সম্পর্কে ভাঙন আসতেই পারে, কিন্তু মেরামত করার ইচ্ছা থাকলে পরিবার টিকে যায়। তবে সুখ দীর্ঘস্থায়ী হয় না। একদিন ব্যাংক থেকে ফোন, মামলার শুনানি এগিয়ে আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। নতুন টেনশন শুরু। পালিয়ে যাওয়া সেই ব্যক্তি হঠাৎ ফাহাদকে ফোন করে সে জানায় সব কিছুর পেছনে আরেকজন বড় মাথা আছে। ফাহাদ সন্দেহ করে এটা কি শুধু ব্যবসার ষড়যন্ত্র নাকি পুরনো পারিবারিক শত্রুতা। তদন্ত করতে গিয়ে জানা যায় বছর 10 আগে হাসান সাহেবের এক পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি বড় ক্ষতির সম্মুখে পড়েছিলেন। পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কি তখন থেকেই? শেষে দেখা যায় এক অন্ধকার কক্ষে কেউ ফাইল উল্টাচ্ছে। দেয়ালে পরিবারের ছবি। অজানা শত্রুর উপস্থিতি স্পষ্ট। অবশেষে সত্য প্রকাশ পায়। হাসান সাহেবের সেই পুরনো প্রতিদ্বন্দ্বী পুরো ষড়যন্ত্রের নৈপথ্যে। তিনি রিয়াদের কোম্পানিকে ব্যবহার করে সামিরকে ফাঁদে ফেলেন। পরিবার একসাথে আইনি পদক্ষেপ নেয়। প্রমাণ জমা পড়ে। অভিযুক্ত হয় গ্রেফতার। কোর্টের বাইরে সামিরের বাবা তাকিয়ে বলে, আজ বুঝলাম পরিবার মানে শুধু একসাথে থাকা না, একে অপরের জন্য লড়াই করা। সায়রা ও মেহেরিন হাত ধরে দাঁড়িয়ে। ফাহাদ হাসে। ভরত, ঝড় থামলেও আকাশে দাগ থাকে, কিন্তু সেই দাগই আমাদের শক্ত করে ধরতে হবে। শেষ দৃশ্যে পুরো পরিবার ছাদের ওপর। সূর্যাস্ত। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। ভয়েস ওভার। ভুল, সন্দেহ, কষ্ট, সব কিছু মিলেই তো জীবন। যতদিন ভালোবাসা আছে ততদিন গল্প চলবে। এটা আমাদেরই গল্প। আপনি চাইলে এখন আমি 41 থেকে 45 পর্ব লিখে দিতে পারি, যেখানে নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন আর অন্য এক আবেগঘন অধ্যায় শুরু হবে। দাও নিচে এটা
আমাদেরই গল্পনাটকের 41 থেকে 45 নম্বর পর্ব ধারাবাহিকভাবে দেওয়া হলো স্টোরি টেলিং ফরম্যাটে। ঝড় কেটে গেছে, আদালতের ঝামেলা শেষ, বাড়িতে আবার স্বাভাবিক ছন্দ ফিরছে। সামির ও ফাহাদের যৌথ ব্যবসা ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। ছোট অফিস, সীমিত পুঁজি, কিন্তু এবার বিশ্বাসের ঘাটতি নেই। এক সন্ধ্যায় মেহেরিন সবাইকে ডাইনিং টেবিলে ডাকে। লজ্জামাখা মুখে জানায় সে মা হতে চলেছে। ঘরে আনন্দের বিস্ফোরণ। হাসান সাহেবের চোখ ভিজে ওঠে। রওশনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, কিন্তু সায়রা চুপচাপ। তার মুখে হাসি থাকলেও ভেতরে অদ্ভুত শূন্যতা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করে, আমার জীবনে কি কখনো এমন শোক আসবে? মেহেরিনের প্রেগনেন্সির খবর ঘিরে বাড়িতে ব্যস্ততা। ডাক্তার দেখানো, খাবারের তালিকা, বিশ্রাম, সবাই খেয়াল রাখছে। সায়রা ধীরে ধীরে দূরে সরে যায়। একদিন মেহেরিন তাকে জড়িয়ে ধরে বলে, আপু, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। সায়রার চোখ ভিজে ওঠে। সে স্বীকার করে ডাক্তারের রিপোর্টে বলা হয়েছে তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। সামির এই সত্যটা জানতো না। সত্য জানার পর সামির স্তব্ধ হয়ে যায়। সে সায়রার হাত ধরে বলে, সন্তান থাকলেই পরিবার পূর্ণ হয় না, তুমি থাকলেই আমার জীবন পূর্ণ। এই সংলাপ সায়রার ভাঙ্গা মন জোড়া লাগাতে শুরু করে। সময় এগিয়ে যায়। হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন অপেক্ষা। অবশেষে ডাক্তার বের হয়ে হাসি মুখে জানায় মেহেরিন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। পুরো পরিবার আনন্দ ভাসে। নাম রাখা হয় আনিকা। সায়রা ছোট্ট আনিকাকে কোলে নিয়ে অঝরে কাঁদে। তার ভেতরের মাতৃত্ব জেগে ওঠে। রাতে সে সামিরকে বলে, আমরা কি আনিকাকে নিজেদের সন্তানের মতো বড় করতে পারি? সামির মৃদু হেসে বলে, সে তো আমাদেরই রক্তের অংশ। বাড়িতে নতুন প্রাণ, নতুন হাসি। আনিকার জন্মের পর ব্যবসায় সামিরের সময় কমে যায়। ফাহাদ একাই অফিস সামলাতে থাকে। একদিন হিসাবের ছোট ভুল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পুরনো ক্ষত যেন আবার উকি দেয়। হাসান সাহেব ডেকে বলেন, ব্যবসা লাভ লোকসানের খেলা, কিন্তু সম্পর্ক হারালে সব হারাবে। দুই ভাই আবারও উপলব্ধি করে তাদের শক্তি হলো ঐক্যে। একদিকে সায়রা একটি সিদ্ধান্ত নেয়, সে এতিমখানা থেকে একটি শিশুকে দত্তক নিতে চায়। পরিবার প্রথমে অবাক হলেও ধীরে ধীরে রাজি হয়। শেষ দৃশ্যে একটি ছোট ছেলেকে কোলে নিয়ে সায়রার মুখে বহুদিন পর হাসি পরিপূর্ণ। দত্তক নেওয়া শিশুটির নাম রাখা হয় আরিয়ান। আনিকা ও আরিয়ান একসাথে বড় হতে থাকে। বাড়িতে এখন দুটো শিশুর হাসি। সামির ও ফাহাদ বুঝতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন টাকা নয়, এই ঐক্য। এক সন্ধ্যায় ছাদে পুরো পরিবার একসাথে বসে। আকাশের চাঁদ পরিপূর্ণ। রওশনারা বলেন, এই বাড়ি অনেক ঝড় দেখেছে, কিন্তু ভালোবাসা থাকলে কোনো ঝড় স্থায়ী হয় না। ক্যামেরা ধীরে ধীরে সরে যায়। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে। সামনে তাদের সন্তানরা খেলছে। ভয়েস ওভার। পরিবার মানে রক্তের সম্পর্ক নয় শুধু, বিশ্বাস, ত্যাগ আর ভালোবাসার বন্ধনই তাকে পূর্ণতা দেয়। ঝড় আসবে, কষ্ট আসবে, তবুও থামবে না তাদের গল্প, কারণ এটা আমাদেরই গল্প। 5 বছর পর বাড়ির পরিবেশ বদলে গেছে। আনিকা এখন স্কুলে যায়, আরিয়ানও নার্সারিতে ভর্তি হয়েছে। দুই শিশুর হাসি খেলায় বাড়ি মুখর। সামির ও ফাহাদের ব্যবসা এখন বেশ ভালো অবস্থায়। তারা শহরে নতুন একটি অফিস নিয়েছে, কিন্তু সাফল্যের সাথে সাথে ব্যস্ততাও বেড়েছে। একদিন স্কুল থেকে ফোন আসে, আনিকা ক্লাসে এক বন্ধুর সাথে মারামারি করেছে। মেহেরিন অবাক। বাড়িতে এনে জিজ্ঞেস করলে আনিকা বলে, ওরা বলছে আরিয়ান আমার আসল ভাই না। ঘরে নীরবতা নেমে আসে। সায়রা ধীরে এসে আনিকাকে জড়িয়ে ধরে, ভাই রক্তে হয় না, ভালোবাসায় হয়। এই ঘটনা পরিবারকে আবার ভাবতে বাধ্য করে, বাইরে সমাজের সামনে তারা কিভাবে দাঁড়াবে। স্কুলে গুজব সরাতে শুরু করে আরিয়ান দত্তক নেওয়া। একজন অভিভাবক কটূক্তি করে। ফাহাদ ক্ষুব্ধ হয়ে স্কুলে যায়, কিন্তু সামির শান্তভাবে বলে, আমাদের শক্তি রাগে না, আচরণে। বাড়িতে সিদ্ধান্ত হয় আরিয়ানের কাছে সত্য গোপন রাখা হবে না। সঠিক বয়সে তাকে জানানো হবে তার পরিচয়। রাতে সায়রা একা বসে পুরনো দিন মনে করছিল। যেদিন সে আরিয়ানকে প্রথম কোলে নিয়েছিল, তার চোখে ভয়। যদি একদিন সে আমাকে মা না ডাকে। হঠাৎ একদিন এক নারী বাড়িতে আসে। সে দাবি করে সে আরিয়ানের জৈবিক মা। সবাই হতবাক। নারীটি জানায়, পরিস্থিতির চাপে সে সন্তানকে এতিমখানায় দিতে বাধ্য হয়েছিল। এখন সে তাকে ফিরে পেতে চায়। সায়রার পৃথিবী ভেঙে পড়ে। সামির দৃঢ় কণ্ঠে বলে, আইনগতভাবে আরিয়ান আমাদের সন্তান, কিন্তু আইনের বাইরে আছে আবেগ। আরিয়ান কৌতূহলী হয়ে মহিলার দিকে তাকায়। আপনি কে? মহিলার চোখে জল। পর্ব 49, সিদ্ধান্তের মুখোমুখি। পরিবার বৈঠকে বসে। হাসান সাহেব বলেন, সন্তানকে জোর করে রাখা যায় না, তার ভালোই আগে ভাবতে হবে। সায়রা ভেঙে পড়ে, আমি আবার শূন্য হতে পারবো না। অবশেষে সিদ্ধান্ত হয় মহিলাকে নিয়মিত করার সুযোগ দেওয়া হবে, কিন্তু আরিয়ান থাকবে এই বাড়িতেই। এক আবেগঘন দৃশ্যে আরিয়ান নিজেই বলে, আমার 2 মা থাকতে পারে না। ঘরে কান্নার হাসি মিশে যায়। নারীটি ধীরে বলে, তুমি যেখানে সুখী সেখানেই থাকো। সময় আবার এগোয়। আরিয়ান 2 মায়ের ভালোবাসা পায়। আনিকা স্কুলে বন্ধুর সামনে গর্ব করে বলে, আমার ভাই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে, যার 2 মা আছে।
ব্যবসায় নতুন সুযোগ আসে, বিদেশি কোম্পানির সাথে চুক্তি। দুই ভাই আবার নতুন স্বপ্ন দেখে। ছাদে দাঁড়িয়ে হাসান সাহেব বলেন, এই বাড়িটি শিখিয়েছে রক্তের সম্পর্ক ভাঙতে পারে কিন্তু হৃদয়ের সম্পর্ক ভাঙতে পারে না। শেষ দৃশ্য, পুরো পরিবার একসাথে ছবি তুলছে, ক্যামেরার ফ্ল্যাশ, ভয়েস ওভার। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে গল্প থামে না, কারণ এটা শুধু একটি নাটক নয়, এটা আমাদেরই গল্প। 10 বছর পর আনিকা এখন কলেজে পড়ে, আত্মবিশ্বাসী ও মেধাবী। আরিয়ান স্কুলের শেষ বর্ষে, শান্ত, সংবেদনশীল। দুজনের সম্পর্ক বন্ধুর মতো, কিন্তু বয়সের সাথে সাথে প্রশ্ন বাড়ছে। একদিন স্কুলে কেউ আরিয়ানকে বলে, তোমার আসল মা তো অন্য কেউ। সে রাতে আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, নিজেকে দেখে কিন্তু নিজের পরিচয় খুঁজে পায় না। সে সায়রাকে জিজ্ঞেস করে, আমাকে কি কখনো ছেড়ে যাবে? সায়রা চোখের পানি লুকিয়ে বলে, মা কখনো সন্তানকে ছেড়ে যায় না। কলেজে আনিকার জীবনের নতুন অধ্যায় আসে। রিহান ভদ্র, মেধাবী, উচ্চভিলাষী। রিহান আনিকার পরিবারের গল্প জানে। সে বলে, তোমাদের পরিবার আলাদা, শক্ত। আনিকা ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়। ফাহাদ বিষয়টি টের পায়। সে মেয়েকে ডেকে বলে, ভালোবাসা সুন্দর, কিন্তু সম্মান না থাকলে তা টেকে না। এদিকে আরিয়ান চুপচাপ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। সে চায় সমাজকর্মী হতে, এতিম শিশুদের জন্য কাজ করতে। হঠাৎ আরিয়ানের জৈবিক মা অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আরিয়ান তাকে দেখতে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই নারী বলে, আমি ভুল করেছি, কিন্তু তোমাকে কখনো ভুলিনি। আরিয়ানের চোখ ভিজে ওঠে। সে প্রথমবার তাকে মা বলে ডাকে। বাড়িতে ফিরে সে সায়রাকে জড়িয়ে ধরে, তুমি আমাকে মানুষ করেছ, তোমরা দুজনেই আমার মা। এই মুহূর্তে সায়রার দীর্ঘদিনের ভয় ভেঙে যায়। রিহানের পরিবার আনিকার পরিবারের অতীত নিয়ে প্রশ্ন তোলে। দত্তক সন্তান, ব্যবসায়ের ঝড় সব তুলে ধরে। আনিকা দৃঢ়ভাবে বলে, আমার পরিবার নিখুঁত না, কিন্তু সত্যিকারের। রিহান দ্বিধায় পড়ে। সে কি সমাজের চাপে নতি স্বীকার করবে নাকি আনিকার পাশে দাঁড়াবে? অন্যদিকে সামির ও ফাহাদের ব্যবসায় বড় প্রস্তাব আসে বিদেশি শাখা খোলার, কিন্তু এতে পরিবারকে ভাগ হয়ে থাকতে হবে। দুই ভাই আবার জীবনের মোড়ে। পরিবারের ছাদে বসে। হাসান সাহেব বয়সে নুয়ে পড়েছেন, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। ব্যবসা, সম্পদ সবই সময়ের সাথে বদলায়, কিন্তু তোমরা যদি একসাথে থাকো সেটাই তোমার উত্তরাধিকার। রিহান সবার সামনে বলে, আমি আনিকার পাশে আছি, পরিবার মানে সম্মান। আনিকা হাসে। আরিয়ান ঘোষণা দেয়, সে একটি ফাউন্ডেশন গড়বে, নাম দেবে রওশন আলো, তার দুই মায়ের নামে। প্রতিটি গল্পের অধ্যায় শেখায়, ভুল থেকে শিক্ষা, কষ্ট থেকে শক্তি, আর ভালোবাসা থেকে উত্তরাধিকার তৈরি হয়। এটা শুধু তাদের গল্প নয়, এটি আমাদেরই গল্প। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তীর্থের কাক হয়ে যারা অপেক্ষা করেছিলেন এটা আমাদেরই গল্প নাটকের 34 নম্বর পর্বের জন্য অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ খুব শীঘ্রই রিলিজ পাবে এটা আমাদেরই গল্প নাটকের 34 নম্বর পর্ব। এটা আমাদেরই গল্প নাটকের 34 নম্বর পর্বটি আপনারা আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। যাই হোক, এখন আপনারা আমার লেখা এটা আমাদেরই গল্প শিরোনামের একটি স্টোরি শুনবেন। পুরনো 3তলা বাড়িটায় অদ্ভুত এক নীরবতা। পরিবারের ভেতরের দূরত্ব যেন চোখে দেখা যায়। সম্পত্তি, কাগজপত্র আর ভুল বোঝাবুঝির ঝড়ে দুই ভাই সামির ও ফাহাদ দুজনেই ক্লান্ত। হঠাৎ বাবার মুখে সত্য প্রকাশ পায়। বাড়ি অনেক আগেই দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তবে শর্ত ছিল একসাথে থাকার। এই কথা শুনে সবাই স্তব্ধ। ঠিক তখনই নতুন বিপদ, ব্যাংকের নোটিশ। সামিরের গোপন ঋণের বিষয়টি সামনে আসে। সম্পর্ক জোড়া লাগার আগেই নতুন ঝড় শুরু হয়। শেষ দৃশ্যে দেখা যায় এক অচেনা আতঙ্ক সামিরের চোখে। সামির অস্বীকার করে বন্ধু রিয়াদের সাথে ব্যবসা শুরু করে ব্যাংক লোন নিয়েছিল, কিন্তু ব্যবসা ভেস্তে যায় আর ঋণের কিস্তি বাকি পড়ে। সায়রা নিজেকে প্রতারিত মনে করে। তার অভিযোগ স্বামী তাকে বিশ্বাস করেনি। ফাহাদ এগিয়ে এসে ভাইকে সাহস দেয়। বাবা কঠিন শর্ত দেন, এখন থেকে কোনো গোপন সিদ্ধান্ত নয়। হঠাৎ রিয়াদ ফিরে আসে, দাবি করে সে টাকা নিয়ে পালায়নি, বরং তাকে ফাঁসানো হয়েছে। রাতে দেখা যায় সায়রা গোপনে ফোনে কারো সাথে কথা বলছে, তার কণ্ঠে ভয়। রিয়াদ জানায় ব্যবসার আসল অর্থ আত্মসাৎ করেছে তৃতীয় এক ব্যক্তি, যার সাথে সামিরের খুব কাছের কারো যোগাযোগ ছিল। পরিবারের মধ্যে সন্দেহ বাড়ে। সায়রা অস্বস্তিতে থাকে। ফাহাদ চুপচাপ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। এক রাতে ফাহাদ দেখতে পায় সায়রা কারোর সাথে দেখা করতে বাইরে যাচ্ছে। দূর থেকে অনুসরণ করে সে। অন্ধকার গলিতে সায়রা এক লোকের হাতে কিছু কাগজ তুলে দেয়। লোকটি বলে, সব ঠিকঠাক হয়ে যাবে,
শুধু কাউকে কিছু বলো না। ফাহাদ স্তব্ধ। পরদিন ফাহাদ সরাসরি সায়রাকে প্রশ্ন করে। সায়রা কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে রিয়াদের এক আত্মীয় তাকে ব্ল্যাকমেইল করছিল। পুরনো একটি ভুলের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেছিল। সামিরকে রক্ষা করতেই সে চুপ ছিল। এই কথা শুনে সামির ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার সন্দেহের সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে। রিয়াদ প্রমাণ দেয় ব্যাংকের টাকা আসলে অন্য অ্যাকাউন্টে গেছে। সবাই মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষে পরিবার একসাথে বসে। একদিন একই টেবিলে হাসি। সামির ও ফাহাদ একসাথে ছোট পরিসরে নতুন ব্যবসা শুরু করে। এইবার কোনো গোপনীয়তা নেই, সব সিদ্ধান্ত আলোচনায়। সায়রা ও মেহেরিন ধীরে ধীরে কাছাকাছি আসে। বাড়িতে আবার প্রাণ ফিরে আসে। হাসান সাহেব বলেন, সম্পর্কে ভাঙন আসতেই পারে, কিন্তু মেরামত করার ইচ্ছা থাকলে পরিবার টিকে যায়। তবে সুখ দীর্ঘস্থায়ী হয় না। একদিন ব্যাংক থেকে ফোন, মামলার শুনানি এগিয়ে আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। নতুন টেনশন শুরু। পালিয়ে যাওয়া সেই ব্যক্তি হঠাৎ ফাহাদকে ফোন করে সে জানায় সব কিছুর পেছনে আরেকজন বড় মাথা আছে। ফাহাদ সন্দেহ করে এটা কি শুধু ব্যবসা ষড়যন্ত্র নাকি পুরনো পারিবারিক শত্রুতা। তদন্ত করতে গিয়ে জানা যায় বছর 10 আগে হাসান সাহেবের এক পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি বড় ক্ষতির সম্মুখে পড়েছিলেন। পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কি তখন থেকেই? শেষে দেখা যায় এক অন্ধকার কক্ষে কেউ ফাইল উল্টাচ্ছে। দেয়ালে পরিবারের ছবি। অজানা শত্রুর উপস্থিতি স্পষ্ট। অবশেষে সত্য প্রকাশ পায়। হাসান সাহেবের সেই পুরনো প্রতিদ্বন্দ্বী পুরো ষড়যন্ত্রের নৈপথ্যে। তিনি রিয়াদের কোম্পানিকে ব্যবহার করে সামিরকে ফাঁদে ফেলেন। পরিবার একসাথে আইনি পদক্ষেপ নেয়। প্রমাণ জমা পড়ে। অভিযুক্ত হয় গ্রেফতার। কোর্টের বাইরে সামিরের বাবা তাকিয়ে বলে, আজ বুঝলাম পরিবার মানে শুধু একসাথে থাকা না, একে অপরের জন্য লড়াই করা। সায়রা ও মেহেরিন হাত ধরে দাঁড়িয়ে। ফাহাদ হাসে। ভরত, ঝড় থামলেও আকাশে দাগ থাকে, কিন্তু সেই দাগই আমাদের শক্ত করে ধরতে হবে। শেষ দৃশ্যে পুরো পরিবার ছাদের ওপর। সূর্যাস্ত। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। ভয়েস ওভার। ভুল, সন্দেহ, কষ্ট, সব কিছু মিলেই তো জীবন। যতদিন ভালোবাসা আছে ততদিন গল্প চলবে। এটা আমাদেরই গল্প। আপনি চাইলে এখন আমি 41 থেকে 45 পর্ব লিখে দিতে পারি, যেখানে নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন আর অন্য এক আবেগঘন অধ্যায় শুরু হবে। দাও নিচে এটা আমাদেরই গল্প নাটকের 41 থেকে 45 নম্বর পর্ব ধারাবাহিকভাবে দেওয়া হলো স্টোরি টেলিং ফরম্যাটে। ঝড় কেটে গেছে। আদালতের ঝামেলা শেষ। বাড়িতে আবার স্বাভাবিক ছন্দ ফিরছে। সামির ও ফাহাদের যৌথ ব্যবসা ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। ছোট অফিস, সীমিত পুঁজি, কিন্তু এবার বিশ্বাসের ঘাটতি নেই। এক সন্ধ্যায় মেহেরিন সবাইকে ডাইনিং টেবিলে ডাকে। লজ্জামাখা মুখে জানায় সে মা হতে চলেছে। ঘরে আনন্দের বিস্ফোরণ। হাসান সাহেবের চোখ ভিজে ওঠে। রওশনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কিন্তু সায়রা চুপচাপ। তার মুখে হাসি থাকলেও ভেতরে অদ্ভুত শূন্যতা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করে, আমার জীবনে কি কখনো এমন শোক আসবে? মেহেরিনের প্রেগনেন্সির খবর ঘিরে বাড়িতে ব্যস্ততা। ডাক্তার দেখানো, খাবারের তালিকা, বিশ্রাম, সবাই খেয়াল রাখছে। সায়রা ধীরে ধীরে দূরে সরে যায়। একদিন মেহেরিন তাকে জড়িয়ে ধরে বলে, আপু, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। সায়রার চোখ ভিজে ওঠে। সে স্বীকার করে ডাক্তারের রিপোর্টে বলা হয়েছে তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। সামির এই সত্যটা জানতো না। সত্য জানার পর সামির স্তব্ধ হয়ে যায়। সে সায়রার হাত ধরে বলে, সন্তান থাকলেই পরিবার পূর্ণ হয় না, তুমি থাকলেই আমার জীবন পূর্ণ। এই সংলাপ সায়রার ভাঙ্গা মন জোড়া লাগাতে শুরু করে। সময় এগিয়ে যায়। হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন অপেক্ষা। অবশেষে ডাক্তার বের হয়ে হাসি মুখে জানায় মেহেরিন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। পুরো পরিবার আনন্দ ভাসে। নাম রাখা হয় আনিকা। সায়রা ছোট্ট আনিকাকে কোলে নিয়ে অঝরে কাঁদে। তার ভেতরের মাতৃত্ব জেগে ওঠে। রাতে সে সামিরকে বলে, আমরা কি আনিকাকে নিজেদের সন্তানের মতো বড় করতে পারি? সামির মৃদু হেসে বলে, সে তো আমাদেরই রক্তের অংশ। বাড়িতে নতুন প্রাণ, নতুন হাসি। আনিকার জন্মের পর ব্যবসায় সামিরের সময় কমে যায়। ফাহাদ একাই অফিস সামলাতে থাকে। একদিন হিসাবের ছোট ভুল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পুরনো ক্ষত যেন আবার উকি দেয়। হাসান সাহেব ডেকে বলেন, ব্যবসা লাভ লোকসানের খেলা, কিন্তু সম্পর্ক হারালে সব হারাবে। দুই ভাই আবারও উপলব্ধি করে তাদের শক্তি হলো ঐক্যে। একদিকে সায়রা একটি সিদ্ধান্ত নেয়, সে এতিমখানা থেকে একটি শিশুকে দত্তক নিতে চায়। পরিবার প্রথমে অবাক হলেও ধীরে ধীরে রাজি হয়। শেষ দৃশ্যে একটি ছোট ছেলেকে কোলে নিয়ে সায়রার মুখে বহুদিন পর হাসি পরিপূর্ণ।
দত্তক নেওয়া শিশুটির নাম রাখা